আসসালামু আলাইকুম, আমি সাবিহা আক্তার এসসি ইডু লিটারেসি থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এই সাবজেক্টের 5.1 এই চ্যাপ্টারের একটা রুলসের ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম। রুলসের ভিডিও নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আজকে আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? একটা অঙ্ক আমি করে দেখাবো আপনাদের। আমরা প্রথমে একটা প্রশ্ন পড়ে নিচ্ছি। এবি লিমিটেড ইন ঢাকা হ্যাজ এ ব্রাঞ্চ অ্যাট বরিশাল। মানে আমাদের বলতেছে যে এবি লিমিটেড ইন ঢাকা, ঢাকার মধ্যে আমাদের এবি লিমিটেড একটা কোম্পানি, একটা কোম্পানির নাম আর কি, ঢাকাতে একটা কোম্পানি আছে এবং এই কোম্পানির একটা ব্রাঞ্চ, একটা শাখা আছে কোথায়? বরিশালে, ঠিক আছে? ওকে, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার এ বরিশাল ব্রাঞ্চ অ্যাকাউন্ট। কি বললো দেখেন, আমাদের এই যেখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এই ইনফরমেশনগুলো নিয়ে আমরা কি করব? বরিশাল ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করব, ঠিক আছে? এবং এখানে যদি আমরা একটু খেয়াল করি যে আমরা আগে থেকে জেনে এসেছি অ্যাকাউন্টস এই যে অ্যাকাউন্টস এই কথাটার মানেই হচ্ছে খতিয়ান হিসাব, ঠিক আছে? যখনই আমাদেরকে বলবে যে অ্যাকাউন্টস তৈরি করো, হ্যাঁ, তার মানে আমাদের কি করতে হবে? খতিয়ান তৈরি করতে হবে, ঠিক আছে? এটা আমরা খুব সহজেই বুঝলাম। এবং খতিয়ান তৈরি করার জন্য আমাদের কি প্রয়োজন হয়? জাবেদার প্রয়োজন হয়, জাবেদা করার প্রয়োজন হয়, ঠিক আছে? তো এখন যে সকল অঙ্কগুলো অনেক বড় অঙ্ক হয় বা যে সকল অঙ্কগুলো দেখা যাবে কি এই যে অঙ্কগুলো অনেক বড় বড় অঙ্ক আসবে, হ্যাঁ, এবং এই অঙ্কগুলো আমাদের এখন কিছু নিয়মে কিছু জায়গায় আছে একটু কি বলে ছোট আকারে হবে, আবার কত জায়গায় আছে দেখবেন একটা মানে কিছু কিছু এই অঙ্কটাই ধরেন এই যে এই অঙ্কটাই জাস্ট একটা ডিফারেন্স কথা থাকার কারণে আমাদের হবে কি এই অঙ্কটার একটা ছক হবে, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে একটা কথা একটু ভিন্ন রকম বলার কারণে আমাদের কি হবে? এই অঙ্কটা ঘুরে যাবে, পুরোপুরি ঘুরে যাবে, মানে সেখানে 9টা 8টা বক্স করতে হবে, ঠিক আছে? এখন 8টা 9টা বক্স করার পাশাপাশি আবার জাবেদা করা এটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের খতিয়ানটা আমরা এরকমভাবে শিখব যাতে জাবেদা না করে আমরা কি করতে পারি? খতিয়ানগুলো দিয়ে মানে খুব সহজে খতিয়ান তৈরি করে ফেলতে পারি, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের একটা ডিসকাস। আচ্ছা, এখন আমরা এখান থেকে আমাদের অঙ্কটাতে বরিশাল ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করতে বলছে। ওকে, আমরা একটু পড়ে নেব যে আমাদের এখানে কি আছে এবং কোন কথাটাতে আমাদের খেয়াল করতে হবে যে আসলে কোন কথাটা আমাদের ডিফারেন্স আছে বা ভিন্ন রকম কিছু বলছে কিনা আমরা একটু দেখব। ওকে, তো আমাদের এখানে বলতেছে দেখেন, দ্য বুকস অফ এবি লিমিটেড, মানে কি বললো যে আমাদের এবি লিমিটেড মানে এবি যে কোম্পানি আছে ওর বইয়ে আমাদের বরিশাল ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ঠিক আছে? এই কথাটা বললো। ওকে, এখন আমরা যদি একটু আলোচনা করি আমাদের এখানে কী কী দেওয়া আছে? ওপেনিং ব্যালেন্স, আমাদের শুরুতেই কিছু ওপেনিং ব্যালেন্সের পরিমাণ দিয়ে দিছে। ইনভেন্টরি অ্যাট ব্রাঞ্চ, মানে আমাদের যে ব্রাঞ্চটা আছে ওই ব্রাঞ্চে আমাদের ইনভেন্টরি আছে 35,000 টাকা, আমাদের ডেপ্টর্স আছে 30,000 টাকা, ঠিক আছে? এরকম অনেক কিছু আমাদের এখানে বলে দিছে। ওকে, পিটি ক্যাশ অ্যাট ব্রাঞ্চ 2500 টাকা, গুড সেন্ট টু ব্রাঞ্চ 1,75,000 টাকা, ক্যাশ সেলস 3 লক্ষ টাকা, ক্রেডিট সেলস 3,10,000 টাকা, ক্যাশ রিসিভস ফ্রম ডেপ্টর্স 2,90,000 টাকা। আচ্ছা, এটা একটা কথা গেল, ধাপ গেল। রেমিটেন্স টু ব্রাঞ্চ ফর এক্সপেন্স, মানে ব্রাঞ্চে আমরা কিছু টাকা দিছি খরচের জন্য, মানে আমাদের যে শাখাটা আছে সেই শাখায় তো ব্যয় হয়, তাই না? সেই ব্যয়গুলোর জন্য আমরা টাকা দিছি, কিছু টাকা দিচ্ছে, হ্যাঁ, সেটার হিসাব যে আমরা স্যালারি দিছি 75,000 টাকা, মানে শাখায় আমাদের স্যালারি প্রয়োজন হয়েছে 75,000 টাকা, রেন্ট প্রয়োজন হয়েছে 30,000 টাকা, আদার্স মানে অন্যান্য খরচের জন্য 10,000 টাকা লাগছে এবং গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ 25,000 টাকা লাগছে। ওকে, তারপর বলতেছে গুডস রিটার্নড বাই ব্রাঞ্চ। আচ্ছা, শাখা থেকে আমাদের যে কোম্পানিটা আছে এবি লিমিটেড সেখানে 25,000 টাকার পণ্য ফেরত চলে আসছে। ওকে,
ক্লোজিং ব্যালেন্স, আমাদের ক্লোজিং ব্যালেন্স দিয়ে দিছে ইনভেন্টরি অফ ব্রাঞ্চ 40,000 টাকা, পিটি ক্যাশ অ্যাট ব্রাঞ্চ 2,000 টাকা। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো আমাদের এখানে দিয়ে দিছে। আচ্ছা, এবার যদি আমরা দেখতে চাই যে আমাদের ডিফারেন্স কি আছে, মানে আমাদের এই জায়গায় কয়টা ছক হবে, এবং আমাদের যখন ওই যে আমি আর একটা নিয়ম বলছিলাম, ঠিক আছে, যে 9টা বক্স করতে হবে এক জায়গায়, আর একটা জায়গায় হচ্ছে একটা বক্স করলেই হয়ে যাবে। তো সেই ডিফারেন্সটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, এই যে এই 4 নম্বর অঙ্কটা আমরা একটু পড়ব। হ্যাঁ, এটা আজকে করবো না, জাস্ট আমি একটু পড়ে ডিফারেন্সটা আপনাদের একটু বুঝাবো আর কি। দেখেন, Barber Textile had a branch at Rangamati to hire goods were invoiced at cost plus 25%. কি কথাটা বললো একটু যদি আমরা খেয়াল করি। বারবার টেক্সটাইল হ্যাড এ ব্রাঞ্চ, মানে এটা হচ্ছে আমাদের মেইন কোম্পানিটা, এবং ওর একটা শাখা আছে কোথায়, রাঙামাটিতে। ওকে, ওর একটা শাখা রাঙামাটিতে আছে, এই রাঙামাটিতে একটা শাখা আছে, যেখানে গুডস ওয়ার ইনভয়েসড, মানে আমরা যেখানে পণ্য পাঠাইছি অ্যাট কস্ট, আমরা ব্যয় মূল্যে পণ্য পাঠাইছি প্লাস 25%। কি কথাটা বললো খেয়াল করবেন, এবং এই কথাটা আমরা যে অঙ্কটা আজকে করতেছি, হ্যাঁ দেখেন তো এই জায়গাটার মধ্যে কি আমাদের এইরকম কোনো কথা কি আমরা পাইছি? এরকম কোনো কথা কিন্তু ছিল না। এবং এই যে এখানে আমরা যে জিনিসটা পাইলাম, এই জিনিসটাকে যদি আমি একটু এখান থেকে আমি বলি যে আসলে এই জিনিসটা কি বুঝাইতে চাইলো, অ্যাট কস্ট প্লাস 25%, এই জিনিসটাকে একটু খেয়াল করবো আমরা। হ্যাঁ, যে আমাদের মেইন কোম্পানি, ধরেন আমাদের এবি লিমিটেড, এটা হচ্ছে আমাদের মেইন কোম্পানি, এবং ও আমাদের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে পণ্য পাঠাইছে। ঠিক আছে, এই ব্রাঞ্চে কি করছে, পণ্য পাঠাইছে হচ্ছে ইনভয়েসড নাম্বারে, এবং এটার সাথে অ্যাট কস্ট, এই কথাটা ছিল অ্যাট কস্ট প্লাস 25%, এই কথাটা ছিল। হ্যাঁ, তার মানে কি, যে অ্যাট কস্ট মানে হচ্ছে ব্যয় মূল্যে। ধরেন আমি একটা ক্যালকুলেটর বা একটা কলম, ধরেন একটা ক্যালকুলেটারই আমি 200 টাকা দিয়ে একটা ক্যালকুলেটর বানাইছি, ঠিক আছে, তাহলে কি এটা আমার ব্যয়, ঠিক আছে, অ্যাট কস্ট ব্যয়। ওকে, তো এই ক্যালকুলেটারে এই যে 200 টাকা, এই 200 টাকা আমি আমার এই মেন কোম্পানি থেকে যখন আমি শাখাতে এই ক্যালকুলেটারটা, এই একটা ক্যালকুলেটর যখন আমি শাখাতে পাঠালাম, তখন আমি 200 টাকা মূল্যে পাঠাইছি, এবং এই 200 টাকার সাথে আমি আরও 25% প্লাস, এই যে প্লাস, হ্যাঁ তার মানে কি প্লাস, এই 200 টাকার সাথে 25% কি করে দিছি, অ্যাড করে দিছি। আমি যদি বিষয়টাকে একটু ক্লিয়ার করে, ওকে দেখুন, আমাদের 200 টাকা ছিল, এটার যদি 25% করি আমাদের কত আসতেছে, 50 টাকা। ঠিক আছে, 50 টাকা আসতেছে। তার মানে কি, আমাদের এইখানে বুঝাইতেছে যে এই যে এই কথাটা বলছে, এই পুরো কথাটাকে যদি আমি একটু বুঝাই, যে এই জায়গায় এই অ্যাট কস্ট, এটার মানে হচ্ছে 200 টাকা প্লাস 25%, মানে এই 200-র উপর আমি 25% করে আমার টোটাল যে ব্যয়টা আছে সেই ব্যয়ের উপর 25% করলে আমি পাচ্ছি 50 টাকা, তার মানে প্লাস 50 টাকা, তাহলে আমাদের আসতেছে 250 টাকা। তার মানে এখানে কিন্তু আমি এখন আর কি ব্যয় মূল্যে কিন্তু আমি পণ্যটা প্রেরণ করি নাই। কথাটা একটু খেয়াল করবেন, কি বললাম, ব্যয় মূল্যে পণ্যটা প্রেরণ করি নি। কিভাবে বুঝলাম যে ব্যয় মূল্যে পণ্যটা প্রেরণ করি নি? কারণ আমি যদি ব্যয় মূল্যে পণ্যটা প্রেরণ করতাম তাহলে আমি 200 টাকাতেই পণ্যটা দিতাম। ঠিক আছে, যেহেতু ব্যয় মূল্যে পণ্য প্রেরণ করি নাই, তার মানে এটা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য, যে আমি পণ্যটা 200 টাকা দিয়ে বানাইছি কি বানাই নাই সেটা তোমার দেখার বিষয় না, তুমি আমাকে 250 টাকা করে পণ্যটাকে বিক্রি করে এই 250 টাকায় কি করবা, আমাকে পাঠাবা। ঠিক আছে, আমাকে পাঠাবা, এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এই কথাটা যখন বলা থাকবে, যখনই এই টাইপের কথাটা বলা থাকবে, তখনই আমরা হচ্ছে, আমি যে কালকে আলোচনা করছিলাম রুলসের, যে আমাদের দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে মিশ্র পদ্ধতি, এবং 2 নাম্বার হচ্ছে বিশ্লেষণাত্মক পদ্ধতি। ঠিক আছে, তো যে অঙ্কে আমাদের এই কথাটা বলতেছে, এই যে এই কথাটা বলতেছে অ্যাট কস্ট
+25%, মানে এইরকম টাইপের কথা বলতেছে যে ইনভয়েসে পাঠাইছি বা বিক্রয় মূল্যে পাঠাইছি বা প্রফিট মিলাই আমি ব্যয়ের সাথে পাঠাইছি, এরকম কথাগুলো যখন বলবে তখন আমরা যাব এই বিশ্লেষণাত্মক পদ্ধতির অঙ্কে। তখন আমাদের কি করতে হয়, ক্রয় মূল্যে হোক আর বিক্রয় মূল্যে হোক, যেভাবেই হোক না কেন আমাদের 9টা করে বক্স করতে হবে। ঠিক আছে, 9টা করে বক্স করতে হবে, এই জিনিসটা আমরা মনে রাখবো। আর যখন আমাদের এই টাইপের কোনো কথা আমাদের প্রশ্নে বলা না থাকবে, যে এই টাইপের কোনো কথা প্রশ্নে বলা না থাকবে, তখন আমরা মিশ্র পদ্ধতিতে করব। এবং এখানে ক্রয় মূল্যে করলেও আমাদের একটা বক্স এবং বিক্রয় মূল্যে করলেও আমাদের কি একটা বক্স। ঠিক আছে, সো আশা করি আমি এই জায়গায় যতটুকু আলোচনা করলাম আশা করি আমি খুব ভালো মতো বুঝাইতে পারছি আপনাদের। এখান থেকে অনেক কিছু আলোচনা করলাম, এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এবার হচ্ছে আমাদের এখানে এটা কি ক্রয় মূল্যে না বিক্রয় মূল্যে, এই জিনিসটা যদি আমরা বুঝতে চাই একটু খেয়াল করবেন। এই অঙ্কটার মধ্যে আমাদের কোনো এরকম কোনো কিছু কি বলা ছিল যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, অ্যাকচুয়ালি ক্রয় মূল্যে পণ্য প্রেরণ করি বা বিক্রয় মূল্যে পণ্য প্রেরণ করি, এখানে না তেমন কোনো ডিফারেন্সেস নেই। হ্যাঁ, আমাদের মিশ্র পদ্ধতি জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে যে মিশ্র পদ্ধতি কোনটা, বিশ্লেষণাত্মক পদ্ধতি কোনটা। সহজে কিভাবে আপনার অঙ্কগুলো বুঝবেন সেভাবে আমি আলোচনা করতেছি। যেখানে একটু বড় আলোচনা থাকবে সেই অঙ্কের মধ্যেই আমি আলোচনা করব। ঠিক আছে, এক অঙ্কটা আর এক অঙ্কে নিয়ে আলোচনা করলে প্রবলেম হয়ে যায় বুঝতে।